নমস্কার। নমস্কার। স্যাস ক্রিয়েটিভসের পক্ষ থেকে আমি শাশ্বতী, আমার সাথে সোম। গত 14ই জুন আমরা শ্রুতি নাটক প্রতিযোগিতা 2026-এর যে ফাইনাল অনুষ্ঠানটা, যেখানে বিজয়ীদের নাম ঘোষণা, তাছাড়াও আপনাদের সাথে বিভিন্ন শ্রুতি নাটকের বিষয়ে কথাবার্তা বলা এবং সেখানে আমাদের দুজন জাজও উপস্থিত ছিলেন, আপনারা সবাই উপস্থিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে আমাদের এখানে যান্ত্রিক গোলযোগের জন্যে বেশ কিছুবার ইন্টারাপশন হয় এবং আপনারা সবাই ঠিকমতো অনুষ্ঠানটা দেখতেই পারেননি। তো সেটার জন্য আমরা বিশেষভাবে ক্ষমা প্রার্থী এবং আজকের এই ভিডিওটা সেই উদ্দেশ্যেই করা যে সেদিনকার যেসব কথাবার্তা হয়েছিল এবং জাজেদের যে নিজেদের মূল্যায়ন ছিল, বিভিন্ন মতামত দিয়েছিলেন ওনারা, প্লাস টোটাল লিস্ট অফ যারা উইনার্স এবং ফাইনালিস্ট তাদেরও নাম ঘোষণা আজকে এই ভিডিওর মাধ্যমে করে আপনারা একটুখানি সেই দিনকার যা যা মিস করেছেন আমরা চেষ্টা করছি সেই জিনিসগুলো আজকে তুলে ধরতে আপনাদের সামনে। এই প্রতিযোগিতায় এত বিপুল সংখ্যক প্রতিযোগী আমাদের এখানে অংশগ্রহণ করেছিলেন, সে বলার অপেক্ষা রাখে না। এতে আমাদের এত আনন্দ, কি বলবো। এর মাঝখান থেকে আমাদের 10 জন বাছাই করার কথা ছিল ফাইনালিস্ট, কিন্তু আমরা বাধ্য হয়ে সেখানে 13 জনকে বাছাই পর্বে। তো সেই কাজটা আমাদের পক্ষে সত্যি খুব কঠিন ছিল। এবং এই যে প্রতিযোগিতাটাতে আমরা যা উপলব্ধি করলাম যে এই 13 জন যারা ফাইনালিস্ট হয়েছেন, তো তাদের মধ্যে খুবই সামান্য ডিফারেন্স ছিল এবং সবাই এত ভালো পারফরমেন্স করেছেন এবং সেই যে সামান্য ডিফারেন্সটা আমরা নিজেরা উপলব্ধি করেছি, প্লাস জাজেদের যে পয়েন্ট দিয়েছেন, যে নাম্বারস দিয়েছেন, তার থেকেও আমরা বুঝতে পেরেছি অভিনয় খুব পরিণত অভিনয়। আর একদমই সব থেকে বড় কথা, আপনাদের সবার অনুরোধেই আমরা আবার আরেকবার, হয়তো লাইভের মতন করতে পারবো না, তবে কিছু ক্ল্যারিটি আপনাদের কাছে তুলে ধরা আর কি। এবার আসি যে আমাদের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে শ্রুতি নাটককে মঞ্চ নাটকের সাথে সমতুল্য করে তোলা এবং সেই স্রোতে নিয়ে আসা, যাতে শ্রুতি নাটকও সেই সম্মানটাও পায় যেটা মঞ্চ নাটক পেয়ে থাকে। আপনারা সবাই জানেন শ্রুতি নাটক অনেকটাই নেগলেক্টেড। তো এই উদ্দেশ্যেই আমাদের চেষ্টা যে শ্রুতি নাটকের যত বেশি করে বিস্তার করা যায় এবং আমাদের বেশ কিছু প্ল্যান আছে ভবিষ্যতে মঞ্চে এটাকে লাইভ যদি কিছু করা যায় সবাইকে আপনাদের নিয়ে বা আরও প্রতিযোগীদের নিয়ে, হয়তো বিশেষভাবে সেটা প্রতিযোগিতা হবে না, হয়তো এমনি ওপেন সব দর্শকদের জন্য দেখার জন্য এই ধরনের বেশ কিছু পরিকল্পনা আছে। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, আমাদের সাথে থাকবেন। আর তবে যেটা বলার, নাটক নিয়ে আমরা এখানে বিচার করতে বসিনি, সেটা সম্পূর্ণভাবে জাজদের উপর আমরা ছেড়ে দিয়েছি, তাদের কথাই শেষ কথা। এবং সেখানে তো কিছু জায়গা ভাগ করে আমরা দিয়েছিলাম, যেমন থিম, প্রোনাউন্সিয়েশন, প্রেজেন্টেশন, আরো বলো। হ্যাঁ, এই ধরনের যেমন একটু ওভারঅল যে ব্যাকগ্রাউন্ড অ্যাম্বিয়েন্স কিরকম হয়। তো কিন্তু সেগুলো ছাড়াও যেটা আমার বক্তব্য, নাটক বাদ দিয়েও আমরা নাটক করতে গিয়ে নাটকের প্রতি এত ফোকাসড হয়ে যাই, অভিনয়ের প্রতি এত ফোকাসড হয়ে যাই যে পাশে আরও কিছু আমাদের করার থাকে। আমি শ্রুতি নাটকের কথা বলছি, ধরুন সেখানে তো সেরকমভাবে সব ক্ষেত্রে সেরকম ডিরেক্টর থাকে না। আপনি কোথায় কিভাবে বসবেন, কিভাবে মাইক্রোফোনটা ধরবেন, মাইক্রোফোনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখনই মঞ্চ করুন বা বাড়িতে করুন বা যেখানে ভিডিও করুন, সেখানে আপনি দেখবেন
মাইক্রোফোনটা আপনার সাথে ঠিক সেট আছে কি না বারবার টেস্ট করে সেটা করার চেষ্টা করবেন। তারপরে নয়েজের কথা বলতে গেলে ধরুন ফ্যান চলছে বা আমাদের আশেপাশে যেমন এয়ারক্রাফট যায় তখন আমরা পুরোপুরি থেমে যাই কিছু করতে গেলে। এই নয়েজগুলো অনেক রকমের নয়েজ হতে পারে। কুকুর ডাকছে, কুকুর বাড়ির পাশে ডাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু অতিরিক্ত ডাকলে আপনার ভিডিওটাই খারাপ হয়ে যাবে। এইগুলোর দিকে এই নয়েজগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো আপনারা সবাই জানেন, তবুও আমি বলছি এই কারণে তখন আপনাদের হয়তো মনে হবে হ্যাঁ এইটা করলে হয়তো ঠিকই হতো। তারপরে কস্টিউম, আপনার তো ডিরেক্টর নেই সামনে, আপনি নিজে একজন ডিরেক্টর সেই সময় শ্রুতি নাটকের সময়। তো আপনাকে ভাবতে হবে যে আপনি একটা নাটক করছেন বা আবৃত্তি করছেন বা যাই করছেন, যে কোনো প্রেজেন্টেশন, তো সেখানে আপনি কি ধরনের কস্টিউম ইউজ করবেন। মানে আমি এই জন্য বলছি যে আপনাকে 10 মিনিট থেকে বা আপনার নাটক বা যাই আপনি প্রেজেন্টেশন দিন, সেটা আপনাকে লোকে দেখবে এবং অতক্ষণ আপনাকে কেন চালিয়ে রাখবে, আপনার জিনিসটাকে কেন লোকে ভিডিওতে দেখতে থাকবে। তো আপনার বাচনভঙ্গি এবং আপনার কস্টিউম সেখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আরও অনেক নীতি দিক আছে, সেগুলো আপনাকে নিজের খুঁজে বের করতে হবে আর কি। তারপরে আরেকটা যেটা আমি লক্ষ্য করেছি নাটক সিলেক্ট করতে গিয়ে, সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। অনেকে এমনভাবে বসে নাটক করেছেন মনে হচ্ছে বাড়িতে রিহার্সাল দিচ্ছেন, তো সেটা অন্য লোকে আপনার জিনিসটা দেখবে, সেটা দেখতে ভালো লাগছে না, ওটা জাস্ট আপনাকে ধরিয়ে দিলাম। এরকম অনেক কিছু আছে, এগুলো নিজে খুঁজে খুঁজে বার করতে হয়, দেখতে হয়, এটা নিয়ে ভাবতে হয়। নাটক করলেই হয় না, নাটকের আরও চারিদিক ভেবে ঠেবে অনেক কিছু যাতে আপনারটা আরও ভালো হয়, সেজন্যই আমি বলছি, অন্য কোনো কারণ নয়। আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে সাধারণত আমরা সবাই অভিনয়ের দিকে বেশি ফোকাস করি, তার জন্য হয়তো অন্যান্য দিকগুলো আমরা একটু ক্যাজুয়াল হয়ে যাই। এই ক্যাজুয়ালনেসটাকে মাথায় রেখে যাতে বাকি ডিপার্টমেন্টসগুলো, বাকি যে আনুষঙ্গিক জিনিসগুলো, সেগুলোর দিকে একটু ধ্যান দিতে হবে আর কি। তো এখানে মূল কথা হচ্ছে শ্রুতি নাটকে একটা খুব কঠিন দিক আছে, সেটা আপনারা সবাই জানেন, যে আমরা আমাদের বডিকে ইউজ করতে পারি না। সে একমাত্র যেটা ইউজ করি সেটা হচ্ছে কণ্ঠস্বর। তো সেই কণ্ঠস্বরে বিভিন্ন মডুলেশনে অভিনয় করে যেভাবে হোক সেই প্রস্তুত করতে হয় আমাদের নাটককে। তো এটা সত্যি খুবই কঠিন, যে জন্য আমরা শ্রুতি নাটককে আরো বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাই এবং তুলে ধরতে চাই। এর সাথে সাথে আমি আরেকটা কথা বলছি, মনে পড়ে গেল যে এটা তো পুরোপুরি এখন ভিজুয়াল মাধ্যমের মধ্যে আমরা শ্রুতি নাটকটাও দেখি, শুধু শ্রাব্য নয়, আমরা দেখি, গানটাও আমরা শুনি কম, দেখি বেশি। মানে অ্যাজ এ হোল আমি বলছি যে শ্রুতি নাটক যখন করছি তখন যদি আমাদের সামনে কোনো পেপার থাকে, পেপারের দিকেই আমি চোখ রেখে একভাবে পড়ে যাবো, সেটা দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, তো সেখানে একটুখানি ট্রিকি জিনিস একটু ইউজ করবেন, মানে ওটা একটু বারবার করে যদি আপনি প্র্যাকটিস করেন নাটকটা, তাহলে দেখবেন অনেকটাই আপনার আয়ত্তে এসে গেছে। যেখানে ভুলে আছেন একটু পাশে একটু দেখে নিন, তাহলে মনে অনেকটা ভালো হবে। তুমি কি বলো? হ্যাঁ, এগুলো ডিপেন্ড করছে যে সাধারণত শ্রুতি নাটক আমরা একটু ছোট ডিউরেশনেরই করি। তো 10 মিনিট 12 মিনিটের নাটক অনেকটাই যদি 2 জন বা 3 জন মিলে করে, তো এক একজনের পার্টে যা পড়ে তাতে অনেকটাই মুখস্থ রাখা যায়। তো সেইটুকু যদি চেষ্টা করেন তাহলে সুবিধে হবে। কারণ অনেক সময় যেটা উনি শাশ্বতী বলতে চাইছে, যে অনেক সময় আমরা এই যে এরকমভাবে যখন দেখছি তখন আমাদের চোখটা সম্পূর্ণ নিচের দিকে থেকে যাচ্ছে। তো বিশেষ করে ভিডিও বা ইভেন মঞ্চে যখন শ্রুতি নাটক উপস্থাপন আপনি করা নাটকটা হয়, কিন্তু ভালো করছেন, কিন্তু দর্শক আপনাকে যখন দেখছে তখন তিনি আর বেশিক্ষণ আপনার দিকে নজর রাখতে পারবেন না, সেই কারণেই বলা। তো এরপরে আমরা
বেশ কিছু মূল্যবান বক্তব্য অন্য ভিডিও মাধ্যমে আমাদের জাজেদের থেকে শুনবো। এবং আপনারা এতদিনে নিশ্চয়ই জানেন যে আমাদের জাজ, প্রথম জাজ হচ্ছেন শ্রী সত্যম মজুমদার, যিনি 40 বছর মঞ্চে অভিনয় করছেন সেই ছোটবেলার থেকে, এবং পরবর্তীতে বিভিন্ন মেগা সিরিয়াল বাংলায়, যেমন আপনার কেয়া পাতা নৌকো, ইষ্টি কুটুম, জগদ্ধাত্রী, এরকম বিভিন্ন, প্লাস বাংলার সিনেমা বেশ কিছু, ব্যোমকেশ বক্সির বইতে চরিত্র অভিনেতা হিসেবে কাজ করেছেন। এবং একটি মূল্যবান হিন্দি বইতে আমাদের সুপারস্টার সুপার হিরো অমিতাভ বচ্চনের সাথে স্ক্রিন শেয়ার করেছেন 1:1। সে বইটার নাম হচ্ছে 3, এবং শুটিংও কলকাতায় হয়েছিল, জিপিওর কাছাকাছি, মানে ইনফ্যাক্ট জিপিওতেই। তো মানে ওভারঅল বলতে চাই যে খুবই গুণী শিল্পী, এবং ওনাকে আমরা জাজ পেয়ে সত্যি সম্মানিত। তাহলে এবার আমরা শ্রী সত্যম মজুমদারের একটি ভিডিও ক্লিপিং দেখব, যেখানে উনি ওনার মূল্যবান মতামত দিয়েছেন আমাদের এই শ্রুতি নাটক, বিভিন্ন শ্রুতি নাটক নিয়ে। এবং আমার মনে হয় যে আমরা সবাই আবারও সমৃদ্ধ হব ওনার কথা শুনে। শুনুন। নমস্কার, আমি সত্যম মজুমদার। সম্প্রতি শ্যাসক্রিট সংস্থা একটি অনলাইনে শ্রুতি নাটক প্রতিযোগিতার আয়োজন করেছিল। একদম নতুন উদ্যোগ। সেই উদ্যোগকে স্বাগত করে বহু প্রতিযোগী সংস্থা তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রথম বছর হিসেবে এতটা আপনাদের সাপোর্ট পাওয়া গেছে, সেটা সত্যিই খুব ভালো লাগার দিক। তো এই নাটকগুলোর একটু একটু বিচার করার অধিকার আমাকে দিয়েছে, যদিও আমি একেবারে অথেন্টিক সেটা আমি বলছি না। তবু ওনারা আমাকে যে সম্মান জানিয়েছেন, আমিও তার পাল্টা সম্মান রক্ষার্থে আমার অভিজ্ঞতা দিয়ে এই কাজটা করেছি। তা এই শ্রুতি নাটক কম্পিটিশনে মোটামুটি 14টি নাটক পরিবেশিত হয়েছে। এটা কোনো বিভাগ ছিল না, মানে একেবারে ক্ষুদে শিল্পী থেকে সর্বসাধারণ সকলের জন্যই, মানে টোটালটাই সর্বসাধারণ হিসাবেই গণ্যিত হয়েছে, চিহ্নিত হয়েছে। সে কারণেই মানে ক্লাসিফাই করা যায়নি যে এটা এই বয়স থেকে এই বয়স, ওই বয়স থেকে ওই বয়স, এরকম কোনো বাধা নিষেধ ছিল না। সেই কারণে টোটাল প্রতিযোগিতাটাই সর্বসাধারণ হিসাবেই ট্রিটমেন্ট করা হয়েছে। তা সেখানে আমার জ্ঞানত আমি যেটুকু জানি, 3টি নাটক এখানে, এই 14টি নাটকের মধ্যে 3টি নাটক এখানে পরিবেশিত হয়েছে, যেগুলো নাট্যাংশ পাঠ। যেমন ওই বেচারাম কেনালাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর, রবীন্দ্রনাথ ঠাকুরের অমূল ও দইওয়ালা, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী। এই 3টেই মূলত একটা গোটা নাটকের একটা পার্ট এখানে পরিবেশিত হয়েছে, নাট্যাংশ পাঠ হিসাবে যেটা চিহ্নিত করা হয় সেইভাবেই পাঠ করা হয়েছে। তো প্রতিযোগিতাটা ছিল শ্রুতি নাটকের। তো আমার মনে হয়েছে যে শ্রুতি নাটক আর নাট্যাংশ পাঠ বা শ্রুতি পাঠ দুটোর মধ্যে অল্প বিস্তর একটু ফারাক রয়েছে। কারণ একটা শ্রুতি নাটক মানে হচ্ছে তার একটা শুরু আছে, একটা শেষ আছে, একটা এন্ডিং আছে, মানে কমপ্লিট এন্ডিং আছে। কিন্তু এই শ্রুতি পাঠ সেটা যে কোনো নাটকের, রবি ঠাকুর হোক, উপেন্দ্র কিশোর হোক বা আদার্স
যত নাট্যকার আছেন তাদের নাটকগুলো যে সেখান থেকে ক্রিয়ত অংশ, ক্ষণিক অংশ যদি পাঠ করা হয়, সেটা ঠিক শ্রুতি নাটক হিসাবে প্রযোজ্য হয় না। কারণ যেহেতু ইভেন্টটা শ্রুতি নাটকের, এটা যদি নাটকের পাঠ হিসাবে প্রতিযোগিতাটা হতো, তাহলে অবভিয়াসলি সমস্ত যে কোনো নাটকের অংশই এখানে পাঠ করলেও সেটা শ্রুতি হিসাবেই গ্রহণ করা হতো। কিন্তু যেহেতু শ্রুতি নাটক স্পেসিফিক্যালি বলেছে, সেখানে আমার মনে হয়েছে যে যে শ্রুতি নাটকের একটা শুরু, একটা এন্ডিং থাকে, সেটা তো এই নাটকগুলোতে নেই, কারণ এটা একটা পার্ট। সেই কারণেই আমি এই নাটকগুলোকে ঠিক মানে শ্রুতি নাটক প্রতিযোগিতার অংশ হিসাবে রাখতে পারিনি। কিছু মনে করবেন না, অসম্ভব ভালো পারফরমেন্স আপনারা করেছেন। ক্ষুদে শিল্পী দুজন, যারা অমল ও দইওয়ালা, ওই বয়সে হয়তো আমরা ট্রাই করিনি কোনোদিন, যদি আমাদের এরকম সেই সময় মিডিয়া ছিল না। তবু খুব সাহস দেখিয়েছেন। এছাড়াও আরও দুজন করেছেন, ওই উপেন্দ্র কিশোরের বেচারাম কেনালাম, তেনারাও যেটা করেছেন পুরো পাঠই মনে হয়েছে, কারণ প্রস্থান, এন্ট্রি সেগুলো উল্লেখ করেছেন। তো সেইটা ঠিক শ্রুতি নাটকের পর্যায়ে পড়ে না। আর রক্তকরবীর যে রাজা এবং নন্দিনীর অংশ বিশেষ করেছে, সেটাও শ্রুতি পাঠ হিসাবে অবশ্যই প্রযোজ্য, কিন্তু শ্রুতি নাটক হিসাবে আমি আমার মনে হচ্ছে এটা শ্রুতি নাটক নয়। যেহেতু এটা শ্রুতি নাটকের কম্পিটিশন, সেই জন্য আমি এদেরকে ঠিক রাখতে পারিনি। আমার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সঙ্গে এই কম্পিটিশনের আওতায় আপনাদের সঙ্গে সেই নাম্বার শেয়ারিং করতে পারিনি, যথেষ্ট ভালো পারফরমেন্স হওয়া সত্ত্বেও। তো যেখানে এরপরে যারা যারা করেছেন তাদের মধ্যে আমি তার স্পেসিফিক কোনো নাট্যদলকে নিয়ে আলোচনা করব না, কিন্তু আমাদের কতগুলো ভাগ করে দেওয়া হয়েছিল যে এই ওপরের এই নাম্বার, সেই নাম্বার তাদের উচ্চারণ, উপস্থাপনা, অ্যাক্টিং, তারপরে হচ্ছে স্বর নিক্ষেপণ এবং বিষয়বস্তু, সাবজেক্ট, এইগুলোর উপর ভিত্তি করে আমরা নাম্বারিংটা শেয়ার করেছি। তো তাতে যাকে আমার মতে আমার মনের মতো করে যেরকম মনে হয়েছে, আমি তার উপরেই নাম্বারিংটা করেছি। মূলত দেখুন, এই সংস্কৃত যে এই ধরনের একটা অনুষ্ঠান অনলাইনে করেছে এবং একেবারে বিনামূল্যে, সেটার জন্য সংস্কৃতকে স্বাগত জানাচ্ছি। এবং তার সাথে সাথে আপনারা তাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন, তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। খুব ভালো চেষ্টা করেছেন, কারণ প্রত্যেক মানুষই একটা প্ল্যাটফর্ম চায়। সবাই যে একেবারেই প্রতিষ্ঠিত হবে তা তো নয়, বা প্রতিষ্ঠিতদের নিয়েই যে কিছু করতে হবে তার তো কোনো মানে নেই। তারা প্রথম যারা করতে চায়, এই বিষয় নিয়ে কিছু করতে চায়, তাদের প্ল্যাটফর্মটা কোথায়? সংস্কৃত সেই প্ল্যাটফর্মটা আপনাদের দিয়েছে এবং খুবই সাফল্য অর্জন করেছে। ভালো লেগেছে, প্রত্যেকেই চেষ্টা করেছে ভালো করার। ভালোর তো কোনো লিমিটেশন নেই, শেষ নেই, তবু চেষ্টা করেছেন। আগামী দিনে আপনারা আরও ভালো করবেন এবং অনেক বেশি বেশি করে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে, যেখানে কম্পিটিশন হবে, আপনারা পার্টিসিপেট করবেন। প্রত্যেকটার একটা মিডিয়ার একটা ডিফারেন্স আছে, যে একটা মঞ্চ নাটকের একরকম ব্যাপার, শ্রুতি নাটকের একরকম ব্যাপার। মূলত আমরা যে ধরনের শ্রুতি নাটক সবচেয়ে বেশি দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে, বা শুনে অভ্যস্ত, দেখে নয়, সেটা হচ্ছে রেডিও নাটক। রেডিও নাটকে আমরা কিন্তু কোনো মানুষকে দেখতে পাই না, অথচ তাদের অভিনয়টা এমন একটা জায়গায় পৌঁছয় বা এমন একটা পর্যায়ে নিয়ে যায়, যাতে মনে হয় যে আমার সামনে ছবিটা খুব
ক্লিয়ার করে দেয়, বা আমাদের, আমি আমার একার বলছি না, আপনাদেরও হয়তো পরিষ্কার ছবিটা, যে এইটা থেকে এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, সেটা হচ্ছে। একটা জল খেতে গেলে সেই জল খাওয়ার যে নির্দিষ্ট সময়টা মেনটেন করতে হয়, একটা ঢোক গিলতে ওই গিলতে যে স্পেসিফিক সময়, সেই সময়গুলো অনুযায়ী করে সেটা আমাদের কাছে ছবিটা প্রাণবন্ত হয়। সেই প্রাণবন্ত করতে গিয়ে এখানে যারা কম্পিটিশন করেছেন তাদের মধ্যে সবাই নয়, কেউ কেউ হয়তো সেইটা মেনটেন করতে পারেননি, সেই অনুযায়ী নম্বরের তারতম্য হয়েছে। তো আগামী দিন এগুলো একটু মাথায় রাখবেন। এবং যেহেতু ওনারা বলেছিলেন যেটা ইউটিউব চ্যানেলেই এটা প্রকাশিত হবে এই টোটাল অনুষ্ঠানটা, সেই কারণে স্পেসিফিক্যালি মিউজিক ব্যবহার করতে বারণ করেছে, এই কারণেই যে কপিরাইট এসে যেতে পারে। সেই কারণেই ওনারা মিউজিকের অনলাইন যেহেতু, সেই জন্য মিউজিকটা ওনারা ব্যবহার করতে বারণ করেছে। সেটা ভালোই করেছে, কিন্তু মিউজিক না হলেও যে একটা নির্দিষ্ট পজ দরকার, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার যে নির্দিষ্ট সময় আপনাদের অতিবাহিত করতে হবে, সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, যেহেতু 10 মিনিটের মাত্র ডিউরেশান, তার মধ্যেই পুরো নাটকটা কমপ্লিট করতে হবে, মানে যে নাটকটাই করবেন। তো সেইখানে তবুও মানে একটু সময়ের এই যে ফারাকগুলো এস্টাবলিশমেন্ট, এই বা ওই ঘরে যাচ্ছে, সেই ঘরে যাচ্ছে, তারপর গলার সড়ককে ধরুন সামনাসামনি বসে একরকম কথা, একরকম ভয়েস, একরকম টিউন ইউজ করা, আবার একটু দূরে চলে গেলে সেই গলাটার যে উচ্চস্বরে একটু পৌঁছতে হবে, স্কেলটাকে বাড়াতে হবে। সেইগুলো অনেকেই করেছেন, বেশিরভাগ লোকই করতে পেরেছেন, কিন্তু কেউ কেউ হয়তো একটু খুব সঠিক জায়গায় পৌঁছতে পারেননি। আমি বলবো আপনারা আগামী দিন আরও ভালো করে চেষ্টা করুন। আর এই ধরনের অনুষ্ঠানগুলো শুধু স্যাস ক্রিয়েট নয়, অন্যান্য সংস্থাও যদি করে, আপনারা পার্টিসিপেট করুন। আপনারাও একদিন আগামীতে প্রতিষ্ঠিত শিল্পী হয়ে উঠবেন, এই বার্তা রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর আমি যেটুকু যা নাম্বারিং শেয়ারিং করেছি সেটা আমি স্যাস ক্রিয়েট ওদের দিয়ে দিয়েছি। ওনারা সেটা, আরেকজনও বিচারক আছেন, তুল্যমূল্য বিচার করে ওনারা সেটা আপনাদের সামনে ডিক্লেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এবারে আসবো আমাদের দ্বিতীয় জাজ, শ্রী গৌরব বসাক। উনি দীর্ঘদিনের নাট্যকর্মী এবং মঞ্চ অভিনেতা, সাথে সাথে সমাজসেবক, ভালো গান গান, সব থেকে বড় তিনি সুদক্ষ অর্গানাইজার। আসুন গৌরবদা কি বলেন একটু শুনে নিন। নমস্কার, স্যাস ক্রিয়েটিভ ইউটিউবের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অবশ্যই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা শাশ্বতী বসু এবং শোভশঙ্কর ঘোষ মহাশয়কে। এরকম একটি অনবদ্য সাহসী প্রয়াস লাইভের মাধ্যমে যে শ্রুতি নাটক প্রতিযোগিতা করা যায় তার নিদর্শন রেখেছেন, তার জন্য সাধুবাদ। প্রায় 15 দিন ধরে যে এই শ্রুতি নাটক প্রতিযোগিতা শুরু হয়েছিল, তার অন্যতম বিচারক হিসাবে আমি, এবং আমাকে এই বিচারকের ভূমিকায় যারা রেখেছেন সেই শাশ্বতী বসু এবং সোম শঙ্কর ঘোষকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আরেকজন বিচারকও আছেন আমার শ্রদ্ধেয় সত্যমদা, তাকেও জানাই আমার আন্তরিক অভিনন্দন। এরপর আসি প্রতিযোগিতায়। আমাদের এই প্রতিযোগিতা 15 দিন হবার পর 14ই জুন সন্ধেবেলায় স্যাস ক্রিয়েটিভের ইউটিউব চ্যানেলে লাইভ ফলাফল ঘোষণা হয়। এখানে যে সকল প্রতিযোগী এবং যে সংস্থা এই অংশগ্রহণ করেছে, অবশ্যই তাহাদের বাহবা। আমার কাছে যেহেতু এটাই প্রথম,
তাদের কাছে কোনো নির্দেশিকা ছিল না যে শ্রুতি নাটক এবং নাট্যাংশর মধ্যে তফাৎটা কোথায়। তার জন্য আমি একটা মোটামুটিভাবে একটা নির্ধারণ করেছি। যে সকল প্রতিযোগিতারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের মানসিক ইচ্ছাটাই আসলে সবথেকে বড় সত্য। অনেকেই এরকম আছে যাদের প্রতিভাটা সুপ্তভাবে রয়েছে, তারা প্রকাশ করতে পারে না। সেই প্রতিভাদের যে উন্মোচন এবং এই স্যাস ক্রিয়েটিভসের মাধ্যমে, তার জন্যই আমাদের এই অংশগ্রহণ। আমি বিচারক হিসাবে এখানে থাকতে পেরে ভীষণভাবে আনন্দিত। এখানে যে সকল সংস্থা করেছে তার মধ্যে অন্যতম আমার অন্তত খুব ভালো লেগেছে শৈবার্তা গোষ্ঠীর শ্রুতি নাটক ওল্ড চিংড়ি। পরিবেশনায় করেছিলেন মিসেস সুনিপা শীল এবং ডক্টর মিন্টু চক্রবর্তী। অসাধারণ তাদের মডুলেশন, প্রেজেন্টেশন, সেই দিকের বিচারে আমি প্রথম স্থান হিসেবে বিবেচিত করি। দ্বিতীয় প্রতিযোগী যারা করেছেন বেশ মুগ্ধ করেছে, সাবলীল অভিনয়। শেফালিকা গোষ্ঠীর কৃষ্ণকলি শ্রুতি নাটকটি পরিবেশনায় ছিলেন মিসেস সুস্মিতা নন্দী এবং রত্না মিত্র। এই গোষ্ঠীকে আমি দ্বিতীয় স্থান দিয়েছি। এবার আসি তৃতীয়, থার্ড পজিশনে। আমি অনেক কিছু দেখে তাদের প্রেজেন্টেশন বলুন বা মডুলেশন বলুন, তার সাথে অবশ্যই তাদের প্রোনাউন্সিয়েশন, সমস্ত কিছুর দিক থেকে বিচার করে আমি রেখেছি গোধূলি গোষ্ঠীকে। পরিবেশনায় চিত্রা ভট্টাচার্য এবং তিমির রয়। এর সাথে পাশাপাশি সবথেকে উল্লেখযোগ্য বলে আমি মনে করেছি, যে বয়ঃসন্ধিতে এটা ভাবা সম্ভব নয়, সেই বয়ঃসন্ধির মধ্যেই একদম ছোট শিশু দুজন তারা এতে অংশগ্রহণ করে, সাহসিকতার পরিচয় দেয়। তারা পরিবেশন করেন রবীন্দ্রনাথের রচয়িত ডাকঘর নাটকেরই একটি নাট্যের অংশ, অমল ও দইয়ালা। এবং এই গোষ্ঠীটি রবীন্দ্র ভাবনা। অভিনয় ছিলেন পিয়া রয় এবং অরণ্য সেনাপতি। তাদেরকে আমি তাদের এই পরিবেশন করার জন্য এবং এই অংশগ্রহণ করার জন্য এবং এত সুন্দর অভিনয়, আশা করব তারা এরপরে আরও কিছু ভালো দিক আমরা তাদের কাছ থেকে পাব। তাদেরকে আমি রেখেছি একটি সান্ত্বনা পুরস্কার অর্জন করে গেছে। এর পাশাপাশি বলি, এই যে সুন্দর প্রয়াস, আমি স্যাস ক্রিয়েটিভসের দুই কর্ণধার যারা আছেন, শাশ্বতী এবং সন্ধ্যা, ওরা আমার খুব প্রিয়। আমি অনুরোধ করব আগামী দিনে আরও কিছু ভালো এরকম অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। অবশ্যই যদি আপনারা মনে করেন আমাকে রাখবেন, আমি কৃতার্থ হব। এইটুকুই। আপনারা ভালো থাকবেন, সবাই আমাদের এই স্যাস ক্রিয়েটিভসের সাথে থাকুন। ধন্যবাদ। এবার আসছি আমরা আমাদের অংশগ্রহণকারী দলগুলির মধ্যে থেকে যারা ফাইনালিস্ট হয়েছিলেন, তাদের দল, তাদের নাম এবং তাদের যে ড্রামা বা শ্রুতি নাটক দিয়েছিলেন সেই টাইটেলটা বলছি। গোধূলি নাট্য সংস্থা, তাদের উপস্থাপনা ছিল প্রথম পাপ। অভিনয় ছিলেন
চিত্রা ভট্টাচার্য ও তিমির বরণ রায়। দ্বিতীয় শাশুড়ি বৌমার খুনসুটি, যদিও এনারা কোনো আলাদা করে দলের নাম দেননি। অভিনয় ছিলেন সুস্মিতা পাল এবং শিখা মণ্ডল। সিমিলারলি এর পরের জন্য কোনো দলের নাম দেননি। তাদের নাটকের নাম ছিল দায়িত্ববান ছেলে। সৌম্যজিৎ মজুমদার এবং গৌতম মজুমদারের অভিনয়। আমাদের পরবর্তী দল শৈবার্তা, তারা উপস্থাপনা করেছিলেন ওল চিংড়ি। অভিনয় ছিলেন সুনিপা শীল ও ডক্টর মিন্টু চক্রবর্তী। পরের ফাইনালিস্ট শ্রুতি আলেখ্য, তারা পরিবেশনা করেছিলেন অপরাজিতা। অভিনয় পার্থ মিল, অতীশ ঘোষ, অনুরাধা রায়, মিনতি দে ও অরূপ সরকার। কফি হাউসের সেই আড্ডা, এতে অভিনয় করেছেন শম্পা দে এবং সঞ্জয় বসাক। পরের দল হচ্ছে শেফালিকা, যারা উপস্থাপনা করেছেন কৃষ্ণকলি। অভিনয় সুস্মিতা নন্দী এবং রত্না মিত্র। এরপরে সৃজন, এনারা উপস্থাপনা করেছেন কাকতালীয় কাণ্ড। অভিনয় ইলা চক্রবর্তী এবং রুমনি বাসু। পরের দলের নাম হচ্ছে মৌনব্রত নয়। ওনাদের উপস্থাপনা ছিল থোড়া সা গলত। অভিনয় ছিলেন মৌমিতা সাহা, সুব্রত বোস এবং শুভজিৎ ঘোষ। তারপরে মধুবনী নাট্য সংস্থা, তাদের পরিবেশনা ছিল নারী চিরন্তনী। অভিনয় প্রাজ্ঞ মুখার্জি ও সাগ্নিক মৈত্র। সর্বশেষ ফাইনালিস্ট ত্রয়ী দল, তারা পরিবেশনা করেছেন তমস মা জ্যোতির্গময়। অভিনয় ছিলেন শর্মিষ্ঠা চক্রবর্তী, সুপ্রীতি কর এবং সম্বুদ্ধ চ্যাটার্জি। ফাইনালিস্ট হিসাবে আমরা রামধনু নাট্য দলকেও সিলেক্ট করেছি, যারা বেচারাম কেনারাম নাটকটি উপস্থাপিত করেছেন রিনি ভদ্র এবং অমিতা বেরা, এবং এদের প্রত্যেককেই স্যাস ক্রিয়েটিভসের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি ইতিমধ্যে। এর সাথে রবীন্দ্র ভাবনা দলটিতে অমূল্য দইয়ালা যারা নাটকটি করেছিল, অভিনয় পিয়া রায় এবং অরণ্য সেনাপতি, আমরা তাদেরও উৎসাহিত করার জন্য একটি সামান্য কনসোলেশন প্রাইজ 200 টাকা অনলাইন পেমেন্ট ব্যবস্থা করেছি। যথেষ্ট ফেয়ারনেস, বিচারকদের চুলচেরা বিচার এবং বিশ্লেষণ, স্যাস ক্রিয়েটিভসের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবার চূড়ান্ত ফল ঘোষণার পালা। প্রথমেই ঘোষণা করছি স্যাস ক্রিয়েটিভসের শ্রুতিনাটক প্রতিযোগিতার সেকেন্ড রানার আপ গোধূলি নাট্যগোষ্ঠী। তারা পাচ্ছেন সার্টিফিকেট এবং ক্যাশ 300 টাকা অনলাইন পেমেন্ট। ফার্স্ট রানার আপ শেফালিকা, তাদের নাটক ছিল কৃষ্ণকলি। অভিনয়ে ছিলেন সুস্মিতা নন্দী এবং রত্না মিত্র। তারা পাচ্ছেন সার্টিফিকেট এবং 500 টাকা ক্যাশ অনলাইন পেমেন্ট। এবার যারা প্রথম বিজয়ী শিরোপা জিতে নিয়েছেন তারা হলেন শৈবার্তা নাট্যদল। তারা পারফর্ম করেছিলেন ওল চিংড়ি। অভিনয় করেছেন সুনিপা শীল এবং ডক্টর মিন্টু চক্রবর্তী। তারা পাচ্ছেন সার্টিফিকেট এবং ক্যাশ 1000 টাকা অনলাইন পেমেন্ট। আপনাদের প্রত্যেকটি নাট্যগোষ্ঠী তথা প্রতিযোগীদের
স্যাস ক্রিয়েটিভসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আগামী দিনের শুভকামনা।